আমি এক আগন্তুক আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আসলাম। ঘটনাটা হলো 16 জুলাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটা মানুষের শরীর, তাকে লাশও বলা যায় না, পাওয়া গেছে। কীরকম অবস্থায় না, কুকুররা তার দেহের অংশ টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। কেন খাচ্ছিল? না, ওনাদের একটু কুকুরদের খিদা পেয়েছিল তাই। তো লোকেশনটাই মেন। লোকেশনটা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে, যেখানে রোগীর পরিবার, ডাক্তারবাবুরা, নার্স, বিভিন্ন কর্মচারীরা প্রতিনিয়ত যাতায়াত করেন সেই জায়গার থেকে। তো এবার ওনারা পরের দিন যখন দেখতে পেল, মানে 16 তারিখে দেখতে পেল যে এরকম একটা বডি পাওয়া গেছে, উনি ওখানে মৃত অবস্থাতেই এসেছেন কিনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, বা মেডিকেল কলেজে আসার পরে কুকুরদের হামলায় মৃত হয়েছেন কিনা, মারা গেছেন কিনা, সেটা ওনারা ঠিক ভালো করে বলতে পারছেন না। কারণ উনি একজন, ওনাদের কথা মতন, হসপিটালের সুপারবাবুর কথা মতন, উনি একজন ভবঘুরে ছিলেন হয়তোবা। উনি ওখানে চিকিৎসারত অবস্থায় ছিলেন না, ওনার নাম নথিভুক্ত ছিল না উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কোনো কাগজপত্রে। সেই কারণের জন্য ওনারা নিজের দায়ভার নিতে নিজেদের ব্যাপারে আগের থেকেই বলে দিলেন যে আমাদের তো আর কিছু করার নেই, উনি এখানে এসছিলেন দেখাতে, কিন্তু আমাদের দেখাননি, তো আমরা কি করে জানবো ভাই, এরকম টাইপের একটা কথাবার্তা বলে দিলেন। আর বললেন সেটা হলো কুকুরেরা এখানে খুব উৎপাত করে, এটাতে আমি কি করব। পশু বিভাগের সঙ্গে উনি কথা বলেছেন, উনি বললেন, তো তারাও কিছু করতে পারছে না। মানে আমি সত্যি কথা বলতে, যে কুকুর এত বেশি হয়ে গেছে ওই জায়গাটায়, বিশেষ করে, যে কন্ট্রোল করা যাচ্ছে না। আবার এরকমও বলছেন উনি যে অনেক রোগীর পরিবার ভালোবেসে কুকুরদের খাবার দাবার দেয়, সেই কারণের জন্য ওখানকার কুকুরের বলে পপুলেশন অন্তর বৃদ্ধি পাচ্ছে। তো ভালো কথা, এটা না হয় রোগীর পরিবারের একটি দোষ বটে। তো আর ডাক্তারবাবুদেরও বলে কুকুরে কামড়েছিল। তো আমি তো জানি না যে কি বলে, কোনো পরিবারের সদস্যকে যদি কুকুরে কামড়ায়, খালি সামান্য কামড়ানো, মাংস খুবলে খেয়ে নেওয়া, ওই পর্যায়ে আমি যাচ্ছি না, সামান্য কামড়ানো যদি হয়, তাহলেও বাড়ির পরিবারের লোকজনরা সঙ্গে সঙ্গে হাসপাতাল হোক, নার্সিংহোম হোক, বা যে কোনো ডাক্তারের ক্লিনিক হোক, সেখানে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু করিয়ে দেয়। আর যে রাস্তায় কুকুর কামড়েছে বা যেই জায়গায় কামড়েছে, সেই জায়গায় যেতে বারণ করে, এই জিনিসটা হয়। এইবার একটা উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের এত বড় জায়গা, মানে এত ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে এত মানুষ রোজ রোজ চিকিৎসা করাতে আসে। প্রায় কাগজে যা পড়লাম তাতে প্রায় দিনে 10,000 থেকে 15,000 জন লোকজন ওখানে চিকিৎসা করাতে আসে। তো সেই সব পরিবারের লোকজন বা সেই সব উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে যারা ডাক্তারবাবুরা আছেন, থাকেন বা চিকিৎসা দেন, তারা ওখানে পড়াশোনাও করতে এসছেন, চিকিৎসাও প্রোভাইড করেন। তাদেরকে দেখে রাখার দায়িত্ব নিশ্চয়ই ওখানকার সুপার স্যার বা অন্যান্য প্রশাসনিক যারা আছেন, দায়িত্বে আছেন, তাদের কর্তব্য। তো এবার কোনো ডাক্তারবাবুকে যদি কামড়ে থাকে কুকুর, তারপরেও যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে তো বলতে হবে যে উনি ঠিক আছে, মানে কলিগের মতন কাজ করছে। আমার পাশের জন যে কলিগ আছে, কর্মসূত্রে পাশের যে কলিগ থাকবে, সে মরে গেলেও আমি তার দিকে তাকিয়ে দেখব না, আমি আমার কাজটা করব, করে বেরিয়ে যাব। এই কালচার উনি বিশ্বস্ত বা বিশ্বাস করে থাকেন হয়তো। যাই হোক, সেসব আলাদা কথা। এইবার একটা বিষয়ে আসি, যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কারা যায়? সরকারি জায়গা। এবার সরকারি জায়গায় কারা যায়? যাদের কাছে টাকা পয়সার প্রাচুর্য নেই, যারা সেই রকম পরিমাণে টাকা পয়সা খরচা করতে পারবে না, তারাই যায়। না হলে কারো কাছে যদি টাকা থাকে, সে মেডিকেল কলেজে তো নিশ্চয়ই যাবে না। বিভিন্ন নার্সিং হোম আছে, শিলিগুড়িতে প্রচুর নার্সিং হোম আছে, বড় বড় নার্সিং হোম আছে, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়ে পড়ে। সেই কারণের জন্যই যখন সরকার এত সুন্দর সুযোগ সুবিধা করে দিচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, এতজন ডাক্তারবাবুরা আছেন, স্বাস্থ্যসাথীর একটা স্কিমও আছে, সুন্দর একটা স্কিম আছে, এই সব সুযোগ সুবিধাতে আর যারা যেই সব পরিবারের দরকার, যে ওনারা টাকা পয়সা দিয়ে বাইরে দেখাতে পারবে না, তারাই যায় ওখানে চিকিৎসা করতে। তো এইবার সেরকম ভাবেই গেল একজন, কিন্তু তার পরিণতি কি হলো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই পরিণতি কয়েকদিন আগে আমি দেখছিলাম, যে যখন ডাক্তারদের আন্দোলন চলছিল, সেই সময় তারা সিসিটিভির একটা কথা বারবার বলছিল, আদালতেও বলছিল, মুখ্যমন্ত্রীর সামনেও বলেছিলেন তারা, যে আমাদের সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে দিন ঠিকঠাক মতন, ঠিকঠাক জায়গায়, যাতে আমরা নিরাপত্তার অভাবে না ভুগি। ডাক্তারবাবুদের নিরাপত্তা যেহেতু দরকার, অবশ্যই দরকার, সেরকম রোগীদের নিরাপত্তাও দরকার। মেডিকেল কলেজের সুপার বিভিন্ন সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে বলেছেন যে আমাদের এখানে প্রচুর পরিমাণে বেসরকারি নিরাপত্তারক্ষী থাকে, রাতে পাহারা দেয় ওনারা। তবুও এই রকম অবস্থা এরকম হলো। তো এর দায় কার? নাকি একটি গরিব লোক ছিল বলে এর দায় কারণ নেই? গরিব বলে কি তার প্রাণের দায় নেই? প্রাণের দাম নেই? দায়ের থেকে দাম নেই? দায়ের তো কারণ নেই, তার ওপর প্রাণের দাম নেই। যদি তার কাছে টাকা থাকতো আজকে,
তিনি একটি প্রাইভেট হসপিটালে থাকতেন, তাহলে সেই হসপিটাল হয়তো আজকে বিকালের মধ্যে বা সকাল 10টার মধ্যে ভাঙচুর হয়ে যেত, যেটা সাধারণত হয়ে থাকে। তো এই জিনিসগুলো জানি না কবে ঠিক হবে, উত্তর আমার কাছে নেই। আমি তাই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কবে এই সমস্ত উত্তর পাবো আমি, বা আমির থেকে আমি একা চাই না উত্তর পেতে, আপনারাও পান। কিন্তু বিগত দিনের থেকে কয়েকদিন বা কয়েক বছর ধরে যা দেখছি, ওষুধ বা চিকিৎসার দাম দিন দিন বেড়েই যাচ্ছে। একটা সাধারণ হার্টের অপারেশন করতে, যেখানে একটা বেসরকারি নার্সিংহোম 3 থেকে 4 লাখ টাকা বিল বানায় একটা হার্টের অপারেশনের, সেখানে একটা সাধারণ মানুষ সেই টাকা কোথা থেকে জোগাড় করবে? সেই মানুষ তখন মেডিকেল কলেজেই যাবে, সুপার স্পেশালিটি হসপিটালেই যাবে, একটা হাসপাতালেই যাবে, হসপিটালেই যাবে। সেখানে এরকম যদি পরিষেবা দেওয়া হয়, তাহলে তো সাধারণ মানুষের পক্ষে সেটা খুবই দুঃখের ব্যাপার। কারণ দুঃখ ছাড়া তো তাদের কাছে আর কিছু নেই, টাকা পয়সা থাকলে তারা যেত না। এবার রাজনৈতিক নেতাদের কথায় আসি। এই ঘটনার পরে রাজু বিষ্ট, বিজেপির কর্মকর্তা, উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মোদ্দা কথাই মানে চিকিৎসা বিভাগের যে মন্ত্রী হিসাবে উনি চালাতে পারছেন না ঠিক মতন, ওনার এই দায়িত্বে থাকা উচিত না, এই সমস্ত বলেছেন উনি, রাজু বিষ্ট। তো এইটুকুই খালি দেখলাম, তাছাড়া অন্য কোনো নেতা নেত্রীর বা শিলিগুড়ির আমাদের মেয়র বা অন্য কোনো কলকাতার মাননীয় মুখ্যমন্ত্রীর এখনও পর্যন্ত আমি কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি। তো প্রতিক্রিয়া জানি না কি হবে, বা পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না সেটাও আমার খুব একটা জানা নেই। তো আস্তে আস্তে সাধারণ মানুষ বুঝতে পারবে ব্যাপারগুলো। এবার সাধারণ মানুষ বা ওখানকার যারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যারা প্রশাসন, যারা পরিচালনা করেন, ওনারা যদি এই ব্যাপারগুলো ঠিকঠাক করে থাকেন আগামী দিনে, তাহলে হয়তো এই যে প্রাণটা গেল, এই প্রাণটা অন্য কোনো রোগীর এইভাবে প্রাণ যাবে না। এবার আপনারা বলুন যে আপনাদের কতজনের মনে হয় যে এই রকমভাবে প্রাণ আরও যাওয়া বাকি আছে, এইভাবে প্রাণ আরও যাবে? কারণ সরকার, যেই সরকারই আসুক না কেন, এখন যে ক্ষমতাসীন সরকার আছে বা পরবর্তীকালে যদি অন্য কোনো সরকার আসে, বা তার এই সরকারের আমাদের আগে যে সরকার ছিল, তারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যাপারে উদাসীন ছিল, উদাসীন থাকবে, আর উদাসীন আছে, আর উদাসীন থাকবেও। কারণ যেহেতু এটি বিনামূল্যে দেওয়া হচ্ছে, যতটুকু দিচ্ছি ততটুকুতেই সন্তুষ্ট থাকো ভাই, আর কি চাও? এইরকম কথাবার্তা ওনারা বলে থাকেন, মানে ওনাদের মনোভাব হলো এরকম। তো এই বলে আমি আপনার বক্তব্য শেষ করছি। আবার কোনো টপিকে আগন্তুক হাজির হবে, এসে আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে কিছু উত্তর পাওয়ার চেষ্টা করবে।